স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভয়াবহ এই তথ্য দিয়ে ভূতত্ত্ববিদরা বলছেন এমন ঘটলে ভয়াবহ পরিস্থিতি হবে রাজধানী ঢাকায়। বুয়েট বলছে এই মাত্রার ভূমিকম্পে রাজধানীর অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগের 20% মোকাবেলার সক্ষমতাও নেই বাংলাদেশের। শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 5। এছাড়া গত বছরের অক্টোবরে দেশের ভেতরে এবং সীমান্তের কাছাকাছি এলাকায় পরপর 2 দফা ভূমিকম্প হয়। পরিসংখ্যান বলছে গেল 2 বছরে দেশের ভেতরে অনুভূত হওয়া এমন ভূমিকম্পনের সংখ্যা 15টিরও বেশি, যার বেশিরভাগই ছিল মৃদু বা মাঝারি মাত্রার। তবে ভয়াবহ বিষয় হচ্ছে 9 মাত্রা পর্যন্ত অতি তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভূতত্ত্ববিদরা বলছেন তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের যে সংযোগস্থল ভূমিকম্পের বড় ঝুঁকি তৈরি করেছে তার অবস্থান বাংলাদেশের ভেতরেই, এবং এই প্লেট প্রতি বছর পরস্পরের দিকে আগাচ্ছে কয়েক সেন্টিমিটার করে, যাতে আরও বাড়ছে ঝুঁকি। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে বাংলাদেশের ভেতরে থাকা ফল্টে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হবার মতো শক্তি তৈরি হয়েছে। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। বুয়েটের গবেষকরা বলছেন এই ধরনের ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন ভূমিকম্প মোকাবিলায় 20% ব্যবস্থাপনার সক্ষমতা নেই বাংলাদেশের। যদি মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ভূমিকম্পে করণীয় সম্পর্কেও সবাইকে সচেতন করতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সড়কে মহাসড়কে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই ছুটছে কর্মজীবী মানুষ। শীতের কারণে বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে আটকা পড়ে 5টি ফেরি। 9 ঘন্টা পর সকালে 2 রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 2 দিন পর রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। আজ থেকে দিনে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ মুহূর্তে পঞ্চগড় ছাড়া অন্য কোথাও শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। সারা বাংলাদেশেই আগামী 8 তারিখের পর থেকে তাপমাত্রা পুনরায়, বিশেষ করে রাতের তাপমাত্রা পুনরায় কমতে শুরু করবে, ফলে শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলায় এই জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে, এবং দেশের অন্যত্র 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের জানাজা বাদ জোহর এফডিসিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার দিবাগত রাতে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেত্রী। তার মৃত্যুতে দেশে চলচ্চিত্র অঙ্গনে দেখা দিয়েছে শোকের ছায়া। মৃত্যুর সংবাদে রাতেই হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। 70 দশকে অভিনয় জীবনে প্রবেশ করেন অঞ্জনা সেতু সিনেমার মধ্য দিয়ে। এরপর অভিনয়ের দুটি ছড়িয়েছেন 3 শতাধিক সিনেমা অভিনয় করে। শুধু দেশীয় নয়, অভিনয় করেছেন উপমহাদেশের কয়েকটি দেশের চলচ্চিত্রেও। উপহার দিয়েছেন ব্যবসা সফল সব চলচ্চিত্র। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
রাজধানীতে কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। সব ধরনের মাছের দর অপরিবর্তিত থাকলেও মশলার বাজার চড়া। এলাচে কেজিতে প্রায় 1300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4500 থেকে 5000 টাকায়। রাজধানীর মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে লং 1600 টাকা, দারচিনি 500 টাকা, কিশমিশ 550 থেকে 650 টাকা কেজি বিক্রি হচ্ছে। কাজু বাদাম কেজিতে 300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1700 টাকা কেজিতে। কাঠবাদাম কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের মাছের দাম, তবে কেজিতে 2 থেকে 300 টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি দরে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকার মধ্যে, তবে বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানান খুচরা বিক্রেতারা। এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন আজ। মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও শীতের মধ্যেও অনেকে আসছেন মেলায়। পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, বেলা একটু বেড়েছে, রোদও উঠেছে, ক্রেতার সমাগম কেমন দেখছেন আজ ছুটির দিনে বাণিজ্য মেলায়? উর্বি, আমরা ঠিক আগের একটি খবরে আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেহেতু মেলা তখন সকাল 10টা ছিল, একেবারেই ভিড় ছিল না, কিন্তু এ পর্যায়ে যদি আপনাকে আমি একটু দেখাই, মেলায় কিন্তু ক্রেতা দর্শনার্থী সংখ্যা তুলনামূলক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আজকে যেহেতু শনিবার, অনেক অফিস বন্ধ, স্কুল বন্ধ, তাই অনেকেই কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে মেলায় আসছেন এবং মেলা প্রাঙ্গণে তারা আস্তে আস্তে ভিড় বাড়াচ্ছেন। সেটা তারা অনেক কিছু আসলে কিনে নিচ্ছেন। কিন্তু তুলনামূলকভাবে আমরা যেটা দেখলাম, এখানে মেলায় দেশীয় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর তুলনায় বিদেশি যে প্যাভিলিয়নগুলো রয়েছে আমরা দেখেছি এবার ইন্ডিয়ান অনেক প্যাভিলিয়ন এসেছে, পাকিস্তানি অনেক প্যাভিলিয়ন এসেছে। একই সাথে তুরস্ক বরাবরের মতোই অংশগ্রহণ করে বাণিজ্য মেলায়, তারাও এসেছেন। ইরানি অনেক প্যাভিলিয়ন রয়েছে, সেই প্যাভিলিয়নগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় তুলনামূলকভাবে একটু বেশি। এবং একটি কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে বরাবরের মতো একটি অভিযোগ বাণিজ্য মেলাকে ঘিরে থাকে যে দেশীয় যে প্যাভিলিয়নগুলো রয়েছে, দেশীয় বিশেষ করে দেশীয় যে ছোট ছোট স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে তুলনামূলকভাবে দামটা কিছুটা বাড়তি রাখেন বিক্রেতারা। এবারও কিন্তু আমরা সেরকম একটি অভিযোগ ক্রেতাদের কাছ থেকে পেয়েছি এবং আমরা নিজেরাও বিভিন্ন দোকানে গিয়ে দেখেছি তুলনামূলকভাবে কিছুটা দোকানের থেকে, অর্থাৎ বাহিরে যে শপিং মল বলেন কিংবা যে বাজারগুলো রয়েছে সেই বাজারের থেকে দাম তারা কিছুটা বেশি রাখছেন। বিশেষ করে মেয়েদের যে পণ্যগুলো রয়েছে, মেয়েদের যে প্রসাধনী কিংবা মেয়েদের যে সাজগোজের যে জিনিসগুলো রয়েছে, অর্নামেন্টস গুলো রয়েছে, সেই জিনিসগুলোতে, ব্যাগ আছে, সেই জিনিসগুলোতেও দামটা কিছুটা বেশি রাখা হচ্ছে। এছাড়া এবারের মেলায় বরাবর যে ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন, এবারও তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং উৎসুক কিছু মানুষ রয়েছে যারা দেশীয় পণ্যের প্রতি যাদের আকর্ষণটা তুলনামূলকভাবে বেশি, তারা সেই ক্ষুদ্র উদ্যোক্তাদের দোকানে যাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় জিনিস তারা কিনে নিচ্ছেন। এবং সর্বোপরি একটি কথা, অনেক ধন্যবাদ আপনাকে তাসনুভা, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন চলছে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে, সরাসরি যাচ্ছি সেখানে। যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি, এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন, এটা বাস্তবায়ন, এটার ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া, বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ
এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি। আজকে হচ্ছে 4 জানুয়ারি, এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, একটা জটিল বিষয়। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সরকার যদি মনে করে যে এই বিষয়ে আমাদের কোনো মতামত তারা জানতে চায়, সেক্ষেত্রে আমরা যে কোনো সময়, আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল, সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমাদের সাংবাদিক ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।